ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিভ ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটিভটি সম্পূর্ণ পুড়ে গেছে। আজ ভোরে এই ঘটনা ঘটে, তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে, একই সাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। আনুমানিক 4টা থেকে 4:30টার মধ্যে আগুন লাগানো হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররাই এ ঘটনা ঘটিয়েছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যত বাহিনী আছে, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এমনকি গোয়েন্দা সংস্থা, সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। এবং আমি মনে করি না যে নিরাপত্তার কোনো বড় ঝুঁকি আমরা দেখছি। তবে হ্যাঁ, ঘটনাটা তো ঘটেছে, এবং ঘটনা যারাই ঘটিয়েছে চারুকলাতে তারা হয়তো আগুন দিয়েছে একজন বা দুইজন, কিন্তু এর পিছনে তো অনেক মানুষ আছে, পরিকল্পনা হয়েছে। তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে এবং তারা প্রত্যেকেই এটার জন্য কি বলে বিচারের সম্মুখীন হতে হবে। ইসরায়েল এবং তার মিত্রদের নৃশংস নিষ্ঠুরতা ও গণহত্যার প্রতিবাদে আওয়াজ তুলতে সকাল থেকে রাজধানী এবং পার্শ্ববর্তী এলাকা থেকে সমাবেশস্থলে আসতে থাকে লাখো মানুষ। তীব্র রোদ আর গরম উপেক্ষা করেও মাইলের পর মাইল হেঁটেও ক্লান্তিহীন ছিল নারী পুরুষের মিছিল, যেন আরেকটু হাঁটলেই পৌঁছে যাবে গাজাবাসীদের পাশে। মাহবুব সৈকতের রিপোর্ট। এরই নাম বাংলাদেশ। ইসরায়েল এবং তার মিত্রদের নৃশংস নির্মমতা, পৈশাচিকতা, জাতিগত নিধন এবং গণহত্যার বিপরীতে ক্রোধ, ঘৃণা এবং ক্ষোভ। আর ফিলিস্তিনের নিরীহ নিপীড়িত মানবতার সমর্থনে বলিষ্ঠ আওয়াজে গোটা রাজধানী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ ছুটে আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। তীব্র গরম উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটেও ক্লান্তিহীন ছিল নারী পুরুষের মিছিল, যেন আর একটু হাঁটলেই পৌঁছে যাবে গাজাবাসীদের পাশে। এত কষ্ট করে কেন এসেছেন? ফিলিস্তিনকে মুক্ত করার জন্য। আমাদের গোসল মেলাতে গেছিল ওই মসজিদেতে, ওই ইহুদির দলেরা ভেঙে দিয়েছে। ইসরায়েল যে সকল আমাদের ভাইদের এইভাবে নিরীহভাবে হত্যা করতেছে, সেগুলো বন্ধ করার জন্য ইসরায়েলের তাদের বিরুদ্ধে আমরা লড়তে যেতেছি, কারণ মুসলিমের উপরে কেন এত অত্যাচার চলবে। মুখে কালিমার ধ্বনি, সাথে উচ্চ কণ্ঠে স্লোগান জানান দিল, হে প্রিয় গাজাবাসী, আমরাও আছি তোমাদের সাথে। আমার মুসলিম ভাইরা আজকে সাফারা, এটার প্রতিবাদ জানাতে আমি আসছি। আমরা ফিলিস্তিনের মুক্তির দাবিতে নেমেছি। আমরা চাচ্ছি ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে। মাথার পরে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা, প্লাকাটে প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি। ফিলিস্তিনের মুক্তি, আমরা ফিলিস্তিনের জয় চাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতা চাচ্ছি। ফিলিস্তিন বিশ্ব নেতাদের প্রতি পদযাত্রায় অংশ নেয়া প্রত্যেকের আহ্বান ছিল নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়কেই অবস্থান ছিল মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের। প্যালেস্টাইন থেকে 1000 মাইল দূরের এই বাংলাদেশের 20 কোটি মানুষেরও একটাই প্রার্থনা, কোটি কণ্ঠে তারা ধ্বনি তুলেছে, স্বাধীন ফিলিস্তিন চাই। আর অনতিবিলম্বে বন্ধ হোক ইসরায়েলের বর্বরতা, পণ্য বর্জন হোক ইসরায়েলের, আর ইসরায়েলকে দমন করতে তাদেরকে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেন মুসলিম বিশ্ব এক হয়ে ভূমিকা পালন করুক। এটি আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের চাওয়া। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে বর্বর ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে রাজধানীতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে স্মরণকালের সবচেয়ে বড় বৃহৎ সমাবেশ থেকে এসব ঘোষণা আসে। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট।
সকাল থেকে রাজধানী ও আশপাশের সব পথ যেন এসে মিশেছিল রাজধানীর সরাদি উদ্যানে। দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয় উদ্যান। স্লোগানে স্লোগানে ক্ষোভের বিস্ফোরণে ফেটে পড়েন উপস্থিত লাখো মানুষ। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল-আকসা। মার্চ ফর গাজা কর্মসূচি থেকে ঘোষণাপত্রের মাধ্যমে ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানানো হয়। ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। আর যদি এক ফোঁটা রক্তক্ষরণ হয় তাহলে মুসলিম জাতি কখনোই মেনে নেবে না বলে জানান আগতরা। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় মার্চ ফর গাজা কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল বেদনার করুণ অশ্রু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু নারীদের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ বাস্তবতার হৃদয় নিয়ে মানুষ প্রার্থনা করেন শান্তির জন্য। আর এই কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামিক বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেয়। বাংলাদেশ থেকে ৬,০০০ কিলোমিটার দূরত্বে ঢাকা যেন পরিণত হয়েছে ফিলিস্তিন আর গাজা এক ছোট্ট ভূখণ্ডে। এখানে আসা সকল মুসলিমদের একটাই দাবি, ইসরায়েলি যে বর্বরতা এবং নির্মমতা চালাচ্ছে এটি দ্রুত বন্ধ করা না হলে সকল মুসলিম এক হয়ে এটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে। পাশাপাশি ওআইসি এবং জাতিসংঘের সহায়তা কামনা করেছেন এখানে আসা মুসল্লিরা। সরাদি উদ্যান থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। সরকারের পক্ষ থেকে পয়লা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করা হলেও বাজারে ইলিশের দামে আগুন। বৈশাখ আসতে না আসতেই চড়া দামের এসব ইলিশ কিনছেও উচ্চবিত্ত ক্রেতারা। বিক্রেতারা দাম হাঁকছেন ইচ্ছা মতো, অনেকটা দরদাম না করেই আবার সেই ইলিশ কিনছেন এক শ্রেণীর ক্রেতারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। পহেলা বৈশাখ বাঙালির জীবনে ভালোবাসা, সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের একটি প্রতিচ্ছবি। অনেক আগ থেকেই আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করে আসছে দেশবাসী। কারো কারো কাছে এই আনন্দ বাড়িয়ে দেয় পান্তা ইলিশ। সরকার থেকে নিরুৎসাহিত করা হলেও উৎসবকে সামনে রেখে বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে জাতীয় মাছ ইলিশ। মাছ ধরা বন্ধ, এই জন্য তো দাম বেশি। বৈশাখ মাসে যে একটা আনন্দ ছিল, ওই আনন্দটা কিন্তু ওরকম টাকা নাই। নদীরটা যদি হয় 1 কেজি 300 গ্রাম, সর্বনিম্ন 3300-3400 টাকা কেজি। আর সরবরাহ প্লাস আমার মনে হয় এটা মানে ম্যানিপুলেট করে কিছুটা দাম বৃদ্ধি উৎসবের কারণে। সাধারণত ইলিশের চাহিদা বাড়ায় কিছু ব্যবসায়ী মজুত করে স্বাভাবিকের চেয়ে বেশি দামে বিক্রি করছেন ইলিশ। তাছাড়াও পদ্মার ইলিশের চাহিদা আরও বেশি। এই 1800 টাকায় ছোট ইলিশ, বড় ইলিশ হলে কত হবে? আমি চাঁদপুরের ইলিশের বাড়ি, তারপরে আমি ভালো ইলিশ পাই না। যে অনেক সময় যে ধরেন যেটা 500-700 টাকার ইলিশ পর্যন্ত 1400 টাকা চলে গেছে। যদিও বৈশাখ, তারপরেও একটু হলেও ইলিশের দামটা একটু চড়া মনে হচ্ছে আমার কাছে। 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের ইলিশ পাওয়া দুষ্কর। পাইকারি বাজারে পাওয়া গেলেও প্রতি কেজির দাম কমপক্ষে 3000 টাকা। পহেলা বৈশাখের সাথে পান্তা ইলিশ কথাটি বাঙালির জীবনে উৎপত্তভাবে জড়িয়ে রয়েছে, কিন্তু এই বৈশাখ আসলেই সিন্ডিকেট করে কিছু ব্যবসায়ী ইলিশের দাম বৃদ্ধি করে দেয়। ক্রেতারা বলছেন সঠিক বাজার মনিটরিংয়ের অভাবেই এমন অবস্থা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বান্দরবানে চাকমা ও তঞ্চগা জনগোষ্ঠীরা সকলের মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে পালন করলো বিজু উৎসব। সকালে বান্দরবান সদর উপজেলার বাঘমারা এলাকার চাকমা কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীর তীরে শেষ হয়। পরে চাকমা ও তঞ্চগা সম্প্রদায়ের শিশু কিশোর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে
বান্দরবানে শুরু করে বর্ষবরণের আয়োজন। এই ফুল বিজুর মাধ্যমে গঙ্গা দেবীর মঙ্গল কামনায় ও পুরনো বছরের সব দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায়। এই বিজু উৎসবটি 3 দিন ব্যাপী পালন করা হয়। আজ হচ্ছে প্রথম দিন। আজ থেকে প্রতিদিন নানা উৎসব পালন করা হবে। এ সময় বিজয় উৎসব কমিটির আহ্বায়ক প্রীতি বিকাশ চাকমা, সদস্য সচিব অমর বিজয় চাকমা সহ চাকমা ও তঞ্জকা জনগোষ্ঠী উপস্থিত ছিলেন। বিজয় উৎসব ছাড়াও 3 পার্বত্য অঞ্চলে বৈশাখী উৎসব পালিত হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তারা। রাজধানীতে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। শুধু সংস্কার নয়, জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শও দেন আলোচকরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর রাওয়া হেলমেট হলে রাষ্ট্র সংস্কার রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনারের আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা একমত যে দ্বিতীয়টাই বেশি হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। এ সময় রাষ্ট্র ও সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ সংস্কারে বেশ কিছু পরামর্শ দেন তিনি। ইতিহাস না জানলে আমরা বুঝতে পারবো না যে সংস্কারটা কিসের দরকার, কি সংস্কার করব আমরা। সংস্কার কি শুধু সেনাবাহিনীতে দরকার, নাকি রাষ্ট্র কাঠামোর মধ্যে সংস্কার দরকার? এটা বুঝবার জন্য আমাদের একটা ইতিহাস বিশ্লেষণ প্রয়োজন। আলোচনায় অংশ নিয়ে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দেন সাবেক সেনা কর্মকর্তারা। ঢালাওভাবে সামরিক বাহিনী এই করেছে, সামরিক বাহিনী ওই করেছে, আমি কিন্তু কখনোই এটা বলতে চাই না, আন্ডারমাইন করাটা উচিত নয়। সামরিক বাহিনী এই সোসাইটিরই একটি অংশ। অন্যান্য বিষয়গুলির সাথে যে বিষয়টি আমাদের প্রাণপ্রিয় সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রায় মারাত্মক ক্ষতির সম্মুখীন করেছেন তা হল সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার। সেমিনারের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বীর বিক্রম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো ছাড় না দিতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান। সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়িত্বে নিজকে নিয়োজিত করা। কোনো অবস্থাতেই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত হবে না। তাহলে সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে সকলের নিকট সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। শুধু সংস্কার নয়, প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি। সমাজের প্রবলেমটা কোথায়? শুধু সংস্কারে না, এখানে কোনো জবাবদিহিতা নাই। You can do anything you feel like. পয়সা থাকলে you can buy anything. রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার মাই টিভি বিশেষ। অতীতের মতো আর কোনো প্রহসনের নির্বাচন আর অনুষ্ঠিত হবে না বলে মাই টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। নিরপেক্ষ নির্বাচন করার অঙ্গীকার করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দরজা খোলা। এছাড়াও জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন কোনো চ্যালেঞ্জ নয়, সুষ্ঠু নির্বাচনের অর্পিত দায়িত্ব সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন, যার লক্ষ্য আর মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড, নির্বাচনটা করতে গেলে আমাদের যে কাজগুলো আঞ্জাম দিতে হবে, আমরা সে নিজস্ব একটা রুটম্যাপ আছে, ইন্টারনাল রুটম্যাপ আছে, সে অনুযায়ী আমরা আগাচ্ছি। প্রত্যেকটা কাজ আমরা এবং সময় মতো শেষ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমাদের প্রস্তুতি ইনশাআল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় মাই টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, 14, 18 এবং 24-এর মতো প্রহসনের নির্বাচন আর এই বাংলার মাটিতে রচিত হবে না। তবে নির্বাচন নিয়ে কোনো প্রকার চাপ নেই। 14, 18 এবং 24 আমরা এই চ্যাপ্টার ভুলে যেতে চাই। ওই রকম কোনো নির্বাচন যাতে দেশে আর না হয়, আমার জীবদ্দশায় আমি ওই জাতীয় নির্বাচন আর দেখতে চাই না।
এতে চাই না। সুতরাং সেটা ঠেকানোর জন্য, ওই ধরনের নির্বাচন ঠেকানোর জন্য যা যা করার দরকার আমরা তা করবো। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট এখন দেশ চালাচ্ছে, তো সরকারি কোনো দল নাই, এটা কোনো উপর থেকে কোনো চাপ আমাদের উপরে নাই। আর সেকেন্ড যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে এই, আমি দ্বিতীয় 18 কোটি মানুষের মধ্যে একজনকেও পাই নাই যে সুষ্ঠু নির্বাচন চায় না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে শাসনতন্ত্র ও নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের দরজা খোলা। বিধিবিধানের আলোকে যারা নিবন্ধন পাওয়ার যোগ্য তারাই নিবন্ধন পাওয়ার সুযোগ রয়েছে। আমরা কিন্তু শাসনতন্ত্র এবং আইন দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান। বিদ্যমান যে আইন আছে, আইন যখন পরিবর্তন হবে সেটা ভিন্ন কথা। যখন যে বিদ্যমান আইন আছে সে অনুযায়ী আমরা নিবন্ধনের কার্যক্রম গ্রহণ করেছি। যারাই আমাদের কাছে আসছে তারা যদি আইন অনুযায়ী যদি শর্ত পূরণ করে আমরা তাদেরকে নিবন্ধন দিয়ে দেবো। বিজ্ঞপ্তি দিয়েছিলাম, কিছু কিছু দল সাড়া দিচ্ছে। যাদের প্রয়োজন হবে তারা মনে করে যে আমাদের রেজিস্ট্রেশন দরকার আছে, তারা আসবে। আমরা তো কেউ জোর করে নিয়ে আসবো না যে রেজিস্ট্রেশনের জন্য। সুতরাং আইন অনুযায়ী যারা পাওয়ার তারা পাবে, আমাদের দরজা সবসময় খোলা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নয়, বরং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অর্পিত দায়িত্ব সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সিইসি বলেন, যেভাবে হাস্যোজ্জ্বলভাবে দায়িত্ব নিয়েছেন দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক সেভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচন দেয়াই একমাত্র টার্গেট বলে মনে করেন নাসির উদ্দিন। চ্যালেঞ্জ হিসাবে তো নিচ্ছি না, আমি তো এটাকে অপরচুনিটি হিসাবে দেখছি। সুতরাং এই জন্য আমার কাছে কোন প্রায়োরিটি যদি করতে বলেন, আমার কাছে কোনো বড় চ্যালেঞ্জ নেই, কারণ আমি সবগুলোকে অপরচুনিটি হিসাবে দেখছি। কারণ আমার যে অপরচুনিটি হচ্ছে যে সবাই যেখানে একটা সুন্দর নির্বাচন চায়। অপরদিকে আগামী 15 মে নির্বাচনী সংক্রান্ত ব্যালট ছাপানোর বিষয়ে বিজি প্রেসের সাথে বৈঠকে বসবেন নির্বাচন কমিশন। আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন দেশের জন্য কিছু করার জন্য, শেষ বয়সে এসে এটাকে আমি সম্পূর্ণ এই সুযোগটা নিতে চাই। আবু সদপু, মাইটিভি, ঢাকা। মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় ঢাকা। দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে রাজধানী। বাদ যায়নি নারী ও শিশুদের অংশগ্রহণ, তাদের চোখে মুখে নারী ও শিশু হত্যার বাকরুদ্ধ প্রতিবাদ। মমিন হোসেনের ক্যামেরায় বিস্তারিত মিফতা গালিবের রিপোর্ট। মুসলিম বিশ্ব ঈদের আনন্দে মুখর হলেও রক্ত এবং চোখের পানিতে মিশে কেটেছে প্যালেস্টিনিয়ানদের ঈদ। গাজায় নারী ও শিশুদের উপর ইসরায়েলের নির্মমতা হার মানিয়েছে ইতিহাসের যে কোনো নির্মমতা। ফিলিস্তিনদের উপর যে যুগের পর যুগ যে গণহত্যা চালানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এসেছি। ফিলিস্তিনে আমাদের মতন শিশুদের মারা হচ্ছে, এর জন্য আমরা আসছি। ফিলিস্তিনবাসীর পাশে সহমর্মী হয়ে দাঁড়াতে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে গণমানুষের পাশাপাশি অংশ নেয় নারী ও শিশুরাও। চলমান নৃশংসতা বন্ধ হয় এবং যেন ইহুদিদের উপরে আল্লাহর গজব নেমে আসে। সকল বাচ্চা মারা যাচ্ছে, একটা প্রজন্মকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমরা আসি তাদের সাপোর্ট করতে। অধিকার লঙ্ঘন যেহেতু হচ্ছে, আমরা চাচ্ছি সবাই মিলে যাতে এই হামলাটা বন্ধ হয়। হাজার মাইল দূরে থেকেও যেন নারী ও শিশুদের এমন জঘন্য হত্যাকাণ্ডে বাংলাদেশি শিশু এবং নারীদের চোখে মুখে যেন ক্ষোভের বিস্ফোরণ। আমি মনে করি যে এটা আসলে কাপুরুষত্বের পরিচয়, কারণ নারী শিশুদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে আসলে কোনো দেশই কখনো কোনো কিছু অর্জন করতে পারেনি। ফিলিস্তিনদের যেভাবে মারা হচ্ছে একদম পশুর মতো, একটা পশুকে হয়তো এভাবে মারে না। ঢাকার প্রাণকেন্দ্রে লক্ষ লক্ষ জনতা প্রমাণ করছে যে প্যালেস্টাইনের রক্তক্ষরণে বাংলাদেশের মানুষেরও বুকে রক্তক্ষরণ হয়। তাদের একটাই দাবি, ফিলিস্তিন স্বাধীন হবে, ফিলিস্তিন মুক্তি পাবে এবং ফিলিস্তিন নারী এবং শিশুরা তারা নিরাপদে ফিরে যাবে আপন নেড়ে। রাজধানী শাহবাগ থেকে মিফতা গালিব, মাইটিভি, ঢাকা। সাগরে লঘুচাপের প্রভাবে গত দুদিনে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে চৈত্রের শেষ দিকে এসে তাপমাত্রার দাপট কিছুটা কমেছে, যদিও সর্বোচ্চ তাপমাত্রা এখনও 35 ডিগ্রির ঘরেই বিরাজ করছে। তবে এই অবস্থার মধ্যেই আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আজ সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময় সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।